শীতের মরশুম শুরু হওয়া মানেই মনটা বেশ বেরু বেরু করে ওঠে। শীতের আবেশ, সাথে স্কুল কলেজের ছুটি, ঘুরতে যাওয়ার ইচ্ছেটাকে ভালোই প্রশ্রয় দেয়। তোমাদেরও কি এই শীতে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু বুঝে উঠতে পারছো না কোথায় যাওয়া যায়? তাহলে এই ভিডিওটা থাকলো তোমাদের জন্য। পুরো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট ইয়ার ডিসেম্বরে আমরা হায়দ্রাবাদ টু মহারাষ্ট্র 8 দিনের একটা রোড ট্রিপ করি। আমরা ট্রিপটাকে সাজিয়েছিলাম এইভাবে: প্রথম হায়দ্রাবাদ টু পঞ্চগনি মহাবালেশ্বর, পঞ্চগনি টু শিরডি, শিরডি টু নাসিক, নাসিক টু ঔরঙ্গাবাদ, ঔরঙ্গাবাদ টু হায়দ্রাবাদ রিটার্ন। স্ক্রিনে আমি ট্রিপ ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি, যেখান থেকে জানতে পারবে টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছিলাম, তার সাথে টোটাল পেট্রোল আর টোল ট্যাক্স কত পড়েছিল। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি সাইট সিন করেছিলাম আর কোথায় কতদিন স্টে করেছিলাম, তার সাথে আরো অনেক কিছু। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ডিসেম্বর 21 আর 22 আমরা কাটাই পঞ্চগনিতে। পঞ্চগনি মহারাষ্ট্রের একটা হিল স্টেশন, বেশ ছোট্ট শহর, কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। পঞ্চগনিতে আমরা গেছিলাম পার্সি পয়েন্ট, যেখান থেকে পঞ্চগনির সুন্দর ভিউটা উপভোগ করা যায়। নেক্সট স্পট ছিল ম্যাপ্রো গার্ডেন, যেখানে আছে স্ট্রবেরি ফার্ম আর পাওয়া যায় ডিফারেন্ট কাইন্ড অফ জ্যাম, সস, চকলেট। আছে চকলেট মেকিং রুম, যেখানে আপনারা নিজেদের মতো চকলেট বানাতে পারেন। আর এখানে আছে ভীষণ ভালো একটা ফুড কোর্ট, যেটা একদমই বাদ দেওয়া যায় না। এখানে এক রকমের স্ট্রবেরি আইসক্রিম পাওয়া যায়, যেটা এখানে ভীষণ ফেমাস। টেস্টও অসাধারণ ছিল। প্রেজেন্টেশন দেখলে না খেয়ে থাকাই যায় না। আছে লাইভ পিৎজা কাউন্টার, পিৎজার সাইজ ভীষণ বড়, যেটা খেয়ে শেষই করা যায় না। মেইন অ্যাট্রাকশন হলো লাইভ বেকিং প্রসেস, যেটা ছিল আমাদের কাছে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড হয়েছিল এটা দেখে, আর তার সাথে আমরাও। আমাদের নেক্সট স্পট ছিল পঞ্চগনির হাইয়েস্ট পয়েন্ট টেবিল ল্যান্ড। এরপর আমরা দেখতে গেছিলাম প্যারাগ্লাইডিং স্পট, যদিও করিনি, বাট চোখে দেখার এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। ডিসেম্বর 23 আমরা গেছিলাম মহাবালেশ্বর ভিনা লেক, যেটা মহাবালেশ্বরের মোস্ট টুরিস্ট অ্যাট্রাকশন স্পট। সেটা দিয়ে আমরা আমাদের সাইট সিন স্টার্ট করি। ভীষণ সুন্দর নীল জল আর তার সাথে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। বোটিং রাইডেরও সুবিধা আছে। তার পাশেই আছে একটা হর্স রাইডিং স্পট। এখানকার ঘোড়াগুলো এত পরিষ্কার, আমি এত জায়গায় গেছি, এত পরিষ্কার ঘোড়া কোথাও দেখিনি। আর তার সাথে এরা এত ওয়েল ট্রেন্ড, যেখানে আপনারা নিজেরাই হর্স রাইডিং করতে পারেন। আমার বর তো ভীষণ এনজয় করেছিল। নেক্সট আমরা গেলাম প্রতাপগড় ফোর্ট। এটা 1656 ইয়ারে মহারানা প্রতাপ ছত্রপতি শিবাজি মহারাজ বানিয়েছিলেন। এই ফোর্ট থেকে প্রতাপগড়ের যুদ্ধ হয়, যেখানে মহারানা প্রতাপ আফজল খানকে হারিয়ে দেন। প্রতাপগড় ফোর্টে পৌঁছাতে গেলে ওয়েস্টার্ন ঘাটসের রাস্তার মধ্যে দিয়ে আসতে হয়। রোড কন্ডিশন ভীষণ ভালো, যার ক্রেডিট ডেফিনেটলি মহারাষ্ট্র গভর্নমেন্টকে দিতেই হয়। ফোর্ট অব্দি পৌঁছাতে গেলে গাড়ি পার্কিংয়ে রাখার পর কিছুটা রাস্তা হেঁটে উঠতে হবে। যাদের হাঁটুর সমস্যা আছে তারা আসার আগে সুব্যবস্থা নিয়ে আসতে পারেন। ফোর্ট আসার পথে দুদিকের পাহাড়ি সৌন্দর্য মন ভরিয়ে দেয়। আর যদি বর্ষাকালে আসা যায়, তাহলে এই সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। দেখতে পাওয়া যায় অনেক পাহাড়ি ঝর্ণা। এই ফোর্ট দেখলে বোঝা যায় মারাঠাদের বাস্তুকলা আর যুদ্ধবিদ্যার নিপুণতার ব্যাপারে। পুরো মহারাষ্ট্র স্টেটে এত ডিফারেন্ট ল্যান্ডস্কেপ আছে, যেটা এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। এরপর আমরা গেছিলাম মহাবালেশ্বরের শিব টেম্পল আর পঞ্চগঙ্গা টেম্পল দেখতে। কৃষ্ণা, ভিনা, কোয়েনা, সাবিত্রী আর গায়ত্রী নদীর সঙ্গম স্থল হলো এই পঞ্চগঙ্গা টেম্পল। এইসব সাইট সিন কভার করতে করতেই তখন সন্ধে হয়ে যায়।
তারপর আমরা পৌঁছে যাই মহাবালেশ্বরের মার্কেটে। নিজের গাড়ি নিয়ে আসলে মার্কেটে ঢোকার আগেই পেইড পার্কিংয়ের ব্যবস্থা আছে। শপিং আর খাওয়া দাওয়া করার আদর্শ জায়গা বলা যেতে পারে এটাকে। ব্যাগ, জুতো, শীতে পরার জামা কাপড়, বাচ্চাদের গিফট আইটেম, স্ট্রবেরি, ভেজ ননভেজ ফুড আইটেম সব কিছুই পাওয়ার সুবিধা আছে এখানে। আমরাও বেশ কিছু শপিং করে নিয়ে রাতের ডিনার এখানেই সেরে পঞ্চগানিতে আমাদের হোটেলে পৌঁছে গেলাম রাত 8টার মধ্যে। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ে পরের দিন আমাদের বেরোনো ছিল শিরডির জন্য। ডিসেম্বর 24 বিকেলের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শিরডির সাইবাবা টেম্পল দর্শনের জন্য। টেম্পলের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। ডিসেম্বর 25 আমরা বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম নাসিকের পথে। নাসিক পৌঁছানোর 26 কিলোমিটার আগে সিন্নার বলে একটা জায়গা পড়ে। সেখানে আছে গন্ডেশ্বর নামের এক শিব ঠাকুরের মন্দির। 11 থেকে 12 শতাব্দীর মধ্যে যাদব রাজবংশের এক রাজা এই মন্দির তৈরি করেন। মন্দিরের মাঝখানে আছে মেন গর্ভগৃহ, যেখানে শিব ঠাকুর প্রতিষ্ঠিত, আর চারদিকে আছে ভগবান বিষ্ণু, সূর্য, মাতা পার্বতী আর গণেশের মন্দির। এই মন্দিরের শিল্পকলা আর কারুকার্য অসাধারণ সুন্দর। গন্ডেশ্বর টেম্পল থেকে 6 থেকে 7 কিলোমিটারের মধ্যেই আছে সিন্নার গার্গোটি মিউজিয়াম। এই মিউজিয়াম ইন্ডিয়ার প্রথম আর পুরো ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট জেম অ্যান্ড মিনারেলের মিউজিয়াম। রিটায়ার্ড ইন্ডিয়ান নেভি কৃষ্ণচন্দ্র পান্ডে এই মিউজিয়াম তৈরি করেন। আমাদের ডেকান প্ল্যাটিউ থেকে পাওয়া বিভিন্ন রকমের জেম অ্যান্ড মিনারেলের কালেকশনে ভর্তি এই মিউজিয়াম। আমার এই ভিডিওতে আমি জানি না তোমাদের সামনে কতটা আমি দেখিয়ে উঠতে পারছি, কিন্তু নিজের চোখে দেখার কিছুটা অনুভূতি হয়তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সিন্নারের কাছে এই অফবিট দুটো জায়গা আমি ভীষণভাবে তোমাদের জন্য রেকমেন্ড করছি। টিকিট ফেয়ার মাত্র 50 টাকা পার পার্সন। এরপর আমরা নাসিকের জন্য রওনা হয়ে পড়ি। 25 দুপুরের মধ্যেই আমরা নাসিক পৌঁছে যাই। হোটেলে একটু রেস্ট করে বিকেলবেলা আমরা পৌঁছে যাই নাসিকের সুলা ভাইনার্ডে। সুলা ভাইনার্ড হলো ওয়াইন প্রোডাকশন প্লেস, যেখানে গেলে একদিকে দেখা যায় আঙুরের হিউজ প্ল্যান্টেশন আর অন্যদিকে দেখা যায় ওয়াইন মেকিং প্রসেস। সুলাতে এন্ট্রির জন্য কিছু অ্যামাউন্টে টিকিট কাটতে হয়। এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু এই অ্যামাউন্টটা রিএম্বার্স করে নেওয়া যায় ওখানকার ওয়াইন মেকিং প্রসেস ট্যুরে অথবা ওখানকার রেস্টুরেন্টের খাবার খেয়ে, আর না হলে ওখান থেকে ওয়াইন অথবা গিফট কিনে। একদিকে নাসিক যেমন ভারতের ওয়াইন ক্যাপিটাল হিসেবে পরিচিত, আর একদিকে রয়েছে তার ধর্মীয় গুরুত্ব আর মহাকাব্য রামায়ণের পৌরাণিক ইতিহাসে সমৃদ্ধ। ডিসেম্বর 26 বেশ সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম নাসিকের জ্যোতির্লিঙ্গ ত্রিম্বকেশ্বর দর্শনের জন্য। টানা 3 ঘন্টা লাইন দিয়ে শেষ পর্যন্ত আমরা বাবার দর্শন পাই, কিন্তু লাইনে দাঁড়ানোর সুব্যবস্থা এখানে রয়েছে। নাসিক শহর গোদাবরী নদীর তীরে অবস্থিত। এখানে প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। আমরা সন্ধ্যে 7টার মধ্যে পৌঁছে গেলাম গোদাবরী নদীর আরতি দেখতে। ভীষণ মনোরম এই দৃশ্য। নাসিকের উত্তর দিককে পঞ্চবটী বলা হয়। বিশ্বাস করা হয় এই এলাকাতেই প্রভু রাম, সীতা আর লক্ষ্মণ বনবাস করেছিলেন, আর এখানেই লক্ষ্মণ শূর্পণখার নাক কেটে দেন। তার জন্যই এই শহরের নাম নাসিক। রামায়ণের কাহিনীর সঙ্গে যুক্ত নাসিকের প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কালারাম মন্দির, রামকুণ্ড, সীতা গুফা আরও অনেক কিছু। যেহেতু নাসিক অনেক পুরনো শহর, তাই এই মন্দিরগুলো যেখানে স্থাপিত রয়েছে সেখানকার রাস্তা বেশ সরু। নিজেদের গাড়ি থাকলে একটু দূরে কোথাও পার্ক করে লোকাল অটো হায়ার করে সাইট সিন করে নেওয়া ভালো। ডিসেম্বর 27 আমরা নাসিক থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার পথে পৌঁছে গেলাম ইলোরা কেভ দেখার জন্য। এন্ট্রি ফি নিয়েছিল 40 টাকা, আর 15 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট ফেয়ার লাগে না। ঔরঙ্গাবাদের মেন সিটি থেকে 30 কিলোমিটার দূরে এই কেভ রয়েছে। ঔরঙ্গাবাদ সিটি থেকে 40 থেকে 50 মিনিট মতো টাইম লাগবে এই ইলোরা কেভ অবধি পৌঁছাতে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট হিসেবে এই ইলোরা কেভ স্বীকৃত।
এটি নির্মাণ হয়েছিল খ্রিস্টীয় 6 থেকে 10 শতাব্দীর মধ্যে। এখানে মোট 34টি গুহা রয়েছে, যা হিন্দু, বুদ্ধ আর জৈন ধর্মের মন্দির আর বিহার হিসেবে ব্যবহার হতো। এই গুহাগুলি একটি ব্যাসাল্ট পাহাড়ের গায়ে খোদাই করে বানানো হয়েছিল। গুহা নাম্বার 16-এ রয়েছে কৈলাস মন্দির, যা সম্পূর্ণ একটি পাহাড় খোদাই করে তৈরি করা হয়। আমাদের সর্বশেষ ডেস্টিনেশন ছিল অজন্তা কেভ। অজন্তা কেভের লোকেশনে পৌঁছানোর পর মহারাষ্ট্র গভর্নমেন্টের বাস একটা সার্টেন লোকেশন পর্যন্ত নিয়ে যায়। তারপর সেখান থেকে পার হেড 50 টাকা করে টিকিট কেটে কিছুটা রাস্তা সিঁড়ি আর ঢালু পথ অতিক্রম করে পৌঁছাতে হবে গুহা পর্যন্ত। প্রতি সোমবার এই অজন্তা কেভ বন্ধ থাকে। একটু কষ্ট সহ্য করে সিঁড়ি আর ঢালু পথ পেরিয়ে যখন গুহার প্রবেশদ্বারে পৌঁছাই, তখনই চোখে পড়ে প্রাচীন ভারতের শিল্পকলার মহিমা। খ্রিস্টপূর্ব 2য় শতক থেকে 5ম শতক পর্যন্ত চলেছিল এই অজন্তা গুহার নির্মাণ কাজ। এখানে গৌতম বুদ্ধর জীবন কাহিনী আর জাতক গল্পের অসাধারণ চিত্রকলা আজও অক্ষত রয়েছে। মোট 30টি শিলাখোদিত গুহা নিয়ে গঠিত এই কমপ্লেক্স বুদ্ধ ভিক্ষুদের প্রার্থনা আর আরাধনা কেন্দ্র ছিল। 1983-তে অজন্তা গুহাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়। গুহার দেওয়ালে আঁকা মুরাল পেন্টিংগুলি প্রাচীন ভারতের শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন। এখনো পর্যন্ত প্রতিটি ছবি যেন জীবন্ত হয়ে ফুটে আছে। আমাদের মহারাষ্ট্র ভ্রমণ সত্যিই ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পাহাড়, ধর্মীয় স্থান, পৌরাণিক কাহিনীর মেলবন্ধনের স্মৃতি নিয়ে ফিরে এলাম আবার হায়দ্রাবাদে। যদি সুযোগ হয় একবার মহারাষ্ট্র তোমরা ঘুরে আসতে পারো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবার দেখা হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিওতে।